নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আমরা আলোচনা করব সন্তানকে সুস্থ, সুন্দর একটি ভবিষ্যৎ দিতে গেলে বাবা-মায়ের আচরণে কি পরিবর্তন আনা দরকার। বাবা-মায়েরা কোন কোন ভুলগুলো একদমই করবেন না। আসুন জেনে নিই। আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম বাবা-মায়েরা কি কি করবেন। ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তো কি কি ভুল বাবা মায়েরা করবেন না, আজ আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। অনেক বাবা মা আছেন, ছেলে মেয়ের দোষ ত্রুটি যদি কিছু দেখে থাকেন, ধরুন ছেলে মেয়ে কোনো ভুল করে ফেলেন, বাবা মার সাথে সাথে বিচারকের ভূমিকা অবতীর্ণ হন। মানে সাথে সাথে ঝাঁপিয়ে পড়েন, তুই কেন এটা করলি, তোকে তো বারণ করেছিলাম এই ভুলগুলো এগুলো করার জন্য, বারবার বারণ করা সত্ত্বেও তুই একই ভুল আবার করলি। এইভাবে ছেলে মেয়েকে তারা বকাঝকা করতে, বাচ্চার নেগেটিভ দিকগুলোকে তারা কন্টিনিউয়াসলি আঙুল দিয়ে দেখিয়ে দিতে থাকেন। এতে কি হয়, ছেলেমেয়ের কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে। ধরুন কোনো বাচ্চা তার পিঠ বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে ফেলেছে, এবার আপনি সেটা ধরে ফেলেছেন, কি করবেন? সন্তানকে কিভাবে শাসন করবেন? সন্তানকে কি বলবেন, কেন তুই মিথ্যে বললি? তাতে তো সে আরো ভয় পেয়ে যাবে। তাতে সে এরপর কি করবে, কোনো জিনিসকে লুকানোর জন্য মিথ্যেটাকে আরো গুছিয়ে বলবে, যাতে আপনি তাকে ধরতে না পারেন। তার থেকে বরং আপনি একটু, বুঝতেই পারছেন পিঠ বাঁচাতে মিথ্যে কথা বলে ফেলেছে, তার থেকে বরং আপনি একটু ঘুরিয়ে মজার ছলেই বলুন না, গল্প বানাচ্ছিস না তো, আমার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবি না। তো এইভাবে কিন্তু আপনি আপনার সন্তানকে বলতেই পারেন, তাহলে কিন্তু মজার ছলেও কথাটা বলা হলো, তার মধ্যেও কিন্তু সেই এফেক্টটা পড়লো না। সে ভাবলো যে মা তো বুঝতেই পেরে যাবে, বাবা তো বুঝতেই পেরে যাবে মিথ্যে বললে, পর থেকে আর আমি মিথ্যে কথাটা বলবো না। এটা গেল একটা দিক। দ্বিতীয় আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। আমরা বাবা মায়েরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাচ্চাদেরকে এমন ভাবেই ট্রিট করি, সবসময় বলি যে একদম এটা করবে না, ওটা করবে না, মানে আমাদের যেটা পছন্দ নয় সেই জিনিসগুলো আমরা বাচ্চাকে জাস্ট ডিরেকশন দিই। বাচ্চাকে বলি যে না যাবে না, ওখানে যাবে না, সেখানে যাবে না, ওর সাথে মিশবে না, এই জিনিসটা করবে না। এইভাবে আমরা বাচ্চাকে ম্যাক্সিমাম টাইম ডিরেকশন দিতে থাকি। এবার দেখুন, একদম ছোট যদি বাচ্চা হয়, যার বোঝার ক্ষমতাই হয়নি, সেরকম ছোট বাচ্চাকে তো আপনাকে ডিরেকশন দিতেই হবে, নির্দেশ দিতেই হবে, বলতেই হবে যে না এটা করো না, মুখে আঙুল দিও না, বা ওই জিনিসটা খেও না, বা ওখানে যেও না, বা ওটা মানে এরকম ভাবে বাচ্চাকে আপনাকে ডিরেকশন দিতেই হবে, কারণ যেহেতু তার মধ্যে সেই বোঝার জিনিস ক্যাপাসিটিটা তৈরি হয়নি। তাহলে সে ভুল কাজটা করে ফেলবে, আর ভুল কাজটা করে ফেললে সে তখন তার বিপদে পড়বে বা তার ক্ষতি হবে। তো সেটা আপনি করতে পারেন, সেটা আপনাকে করতেই হবে। কিন্তু যদি ধরুন আপনার বাচ্চার মোটামুটি একটা বোঝার বয়স হয়ে গেছে, মোটামুটি বোঝার বয়স বলতে কি বলবো, 5 বছরের ওপর, আপনার বাচ্চার বয়স ধরুন 7 বছর 8 বছর হয়ে গেছে, তখনও আপনি আপনার বাচ্চাকে একই রকম ভাবে ডিরেকশন দিয়ে যাচ্ছেন, যেটা আপনি 3 বছর বয়সে করতেন, তাহলে কিন্তু সেটা ঠিক হচ্ছে না। 7 বছর বা 8 বছরের বাচ্চা কিন্তু একজন বড়র মতোই, তাকে আপনি বাচ্চা বলছেন ঠিকই, কিন্তু তার মধ্যে বড়দের মতো সব রকম সেন্স চলে আসে, বোঝার পুরো ক্যাপাসিটিটা তার মধ্যে তৈরি হয়ে যায়, সে সবকিছুই বুঝতে পারে। তাকে যদি আপনি কোনো জিনিস বুঝিয়ে বলেন যে না তুমি এটা করো না, এটা করলে কিন্তু তোমার ক্ষতি হবে, ক্ষতি হতে পারে, সে কিন্তু জিনিসটা বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। তখন সেই বাচ্চাকে আপনি মোটেই ডিরেকশন দেবেন না, তাকে আপনি যেটাই বারণ করুন না কেন, সেটা আপনি তাকে বুঝিয়ে বলুন, তার মধ্যে ইম্প্যাক্টটা অন্যরকম পড়বে, সে কিন্তু আপনার কথা শুনবে। তৃতীয়ত আরেকটা পয়েন্ট বলি, এটা আমি আগেও আলোচনা করেছিলাম একটা ভিডিওতে, বাচ্চার সামনে বড়রা কখনোই মিথ্যা কথা বলবেন না। আপনি আপনার বাচ্চাকে শেখাচ্ছেন মিথ্যা কথা বলতে নেই, সবসময় সত্যি বলতে হয়, এদিকে আপনি নিজেই কখনো কখনো বাচ্চাকে দিয়ে মিথ্যা কথা বলাচ্ছেন। ধরুন আপনি বাড়িতে আছেন, কেউ ফোন করেছে, বাচ্চাকে আপনি ফোনে তাকে বলে দিতে বলছেন, এই বলে দে মা বাবা বাড়িতে নেই, কিন্তু বাচ্চা তো দেখছে আপনি বাড়িতে আছেন, অথচ আপনি ফোনে তাকে দিয়ে মিথ্যা কথাটা বলাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু বাচ্চার মধ্যে একটা অন্যরকম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সে কিন্তু এরপরে ভবিষ্যতে আপনি যখন বাচ্চাকে বলবেন মিথ্যে বলবি না,
তখন কিন্তু সে আপনাকে ঘুরিয়ে বলে দিতে পারে, তুমি তো মিথ্যা কথা বল, আমি কেন বলবো না, এটা তো এমন কিছু ব্যাপার নয়। তখন আপনার মুখটা কোথায় থাকবে? তো সেইভাবে ভাবনা চিন্তা করে বাচ্চার সাথে এই ধরনের আচরণগুলো করবেন। যতটা সম্ভব এড়িয়ে চলা যায় এই ধরনের ব্যাপার-স্যাপার গুলো, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন। এর পরের পয়েন্ট বলি, আপনি যদি কোনো কাজ বাচ্চাকে করতে বারণ করেন, যেমন ধরুন আপনি বাচ্চাকে বললেন যে টিভি দেখতে দেখতে খাবেন, অথচ আপনি বাচ্চার সামনে খাওয়ার সময় টিভিটা চালিয়ে দিলেন। বা ধরুন বাচ্চাকে বললেন খেতে খেতে কথা বলবে না, তাহলে কিন্তু খাবার গলায় আটকে যাবে, অথচ আপনি খাওয়ার সময় অনর্গল কথা বলে চলছেন। বাচ্চা কি আপনার কথা শুনবে? না। প্রথমত শুনবেই না। হয়তো যখন ছোট আছে 5 বছর সে কিছু বলছে না। কিন্তু একটি 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা আপনাকে ঘুরিয়ে বলে দেবে, তুমি তো খাওয়ার সময় কথা বলছো। তুমি তো খেতে খেতে টিভি দেখছো। তুমি তাহলে আমাকে কেন বারণ করছো? সেই কথাটি তো আপনার শুনতে ভালো লাগবে না নিশ্চয়ই। তাই বাচ্চাকে যেই জিনিসটা করতে বারণ করবেন, সেই জিনিসটা আপনি নিজেও করাটা এড়িয়ে চলুন। অন্ততপক্ষে বাচ্চার সামনে সেই জিনিসটা একদমই করবেন না। তাহলে কিন্তু বাচ্চার থেকে কথাও আপনাকে শুনতে হবে না। আর বাচ্চা কিন্তু আপনার কথা শুনবে বা মেনে চলবে। এর পরের পয়েন্ট বলি, হুম, এই পয়েন্টটা আগেও আমি আলোচনা করেছি। বাচ্চার সামনে বড়দের ঝগড়া দেখে কেবলমাত্র বাবা-মায়ের ঝগড়া নয়। ধরুন পরিবারে অন্যান্য সদস্যও রয়েছে, দাদু, ঠাকুমা, কাকা, জ্যাঠা। এদের এদের সাথেও তো অনেক সময় ঝগড়া হয়। তো এই ধরনের ঝগড়াগুলো বাচ্চাদের উপর প্রচন্ড ইমপ্যাক্ট ফেলে। কিন্তু কিছু করার বোধহয় থাকে না। পরিবারে এমন কিছু সিচুয়েশন অ্যারাইজ করে এমন সময়, যখন বাচ্চার সামনেই আমরা বড়রা ঝগড়া করতে উদ্যত হই। তবে জেনে রাখুন, এই ধরনের ঝগড়াগুলো যদি কন্টিনিউয়াস বেসিসে বাচ্চার সামনে হতে থাকে না, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে একটা মারাত্মক নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। সেটা আপনি বাচ্চার আচরণে বুঝতে পারবেন যে বাচ্চা প্রচন্ড খিটখিটে হয়ে যাচ্ছে, প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, বাচ্চা কারোর কোনো কথা শুনতে চাইছে না। তো বলবো পরিবারের সদস্যদের এবং বাবা মায়েদের যে বাচ্চার সামনে ঝগড়াঝাটিটা একটু এড়িয়ে চলুন। যখন বাচ্চা থাকবে না, তখন যদি আপনাদের মধ্যে কিছু কথাবার্তা বলার থাকে বা কিছু মনোমালিন্য থাকে, সেগুলোকে মিটিয়ে নিন। তাহলে দেখবেন আপনাদের বাড়ির বাচ্চাটি ভালো থাকবে। এরপরে আরেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করি। আমরা বাবা মায়েরা অনেক সময় বা পরিবারের অন্যান্য সদস্যরা অনেক সময় বা নিজের অজান্তেই বাচ্চার সামনে ক্রিটিসিজম করে থাকে, পরনিন্দা পরচর্চা, পিএনপিসি যেটাকে বলি আমরা, সেটা করে থাকি। আমরা ভাবি যে কোনো ব্যাপার না, ঠিক আছে, বাচ্চা যে আমাদের সামনে আছে সেটা আমাদের খেয়ালই থাকে না, আমরা এমন ভাবেই কথাগুলো বলতে থাকি। কিন্তু আমাদের বাচ্চারা এরা তো প্রচন্ড পরিমাণে ইমিটেট করতে পারে। আর এরা বড়দের কথা ভীষণ মন দিয়ে শোনে, জানেন তো। বড়রা কি বলছে কি করছে এই জিনিসটা এরা খুব তাড়াতাড়ি আত্মস্থ করে নেয়। তো আপনি যদি বাচ্চার সামনে পাশের বাড়ির কে কি করেছে, কে আপনার নামে উল্টোপাল্টা কথা বলেছে বা কে কোন খারাপ কাজ করেছে, সেটা নিয়ে যদি আপনি বাচ্চার সামনে আলোচনা করতে থাকেন এবং এই ব্যাপারটা যদি কন্টিনিউয়াস বেসিসে হয়, তাহলে কিন্তু আপনার বাচ্চাটির মধ্যেও এই নেচারটা চলে আসবে। আর বাচ্চা কিন্তু আপনাকে খুব একটা ভালো নজরে দেখবে না। বাচ্চার নজর আপনার প্রতি নিচু হয়ে যাবে। সে ভাববে যে আমার বাবা মা এরকম এর নামে এরকম ভাবে বলছে, তাহলে বাবা মাই বা কিরকম, বাবা মাও তো এরকমই হতে পারে। তো অথবা এটার আরেকটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। বাচ্চা কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো, যেটা আপনি আলোচনা করছেন, যে সমালোচনাটা আপনি করছেন পাশের বাড়ির কারোর নামে বা কোনো আত্মীয় স্বজনের নামে, সেই জিনিসটা কিন্তু বাচ্চা তার কাছে গিয়ে ফাঁস করে দিতে পারে। তখন তো আপনার মান সম্মান একদম ধুলোয় মিশে যাবে। আপনি তখন ভাববেন যে বাচ্চা এরকম কথা কেন বলছে, আমি তো এরকম কিছু বলিনি। কিন্তু হয়তো আপনি আপনার অজান্তেই বাচ্চার সামনে এরকম কিছু কথা বলে ফেলেছেন। তো তাই সাবধান, বাড়ির বড়রা এবং বাবা মায়েরা বাচ্চার সামনে এই ধরনের পরনিন্দা পরচর্চা, এই ধরনের সমালোচনা করার আগে একটু ভেবে নেবেন যে করবেন কিনা।
এর পরের পয়েন্ট নিয়ে আলোচনা করি। অনেক বাবা মাই আছে যে ধরুন বাচ্চা আপনার কাছে কমপ্লেন করলো এসে, মা আজ না স্কুলে ম্যাম আমাকে এরকম ভাবে বলেছে বা ম্যাম আমাকে পানিশ করেছে। তো আপনি বাচ্চার মুখে পুরো কথাটা না শুনেই ম্যামকে কমপ্লেন করতে চলে গেলেন স্কুলে যে আমার বাচ্চাকে কেন আপনি এইভাবে পানিশ করেছেন, এইভাবে কেন দাঁড় করিয়ে রেখেছেন, বা আমার বাচ্চা তো কিছুই করেনি। তো বা ধরুন, এটা তো ম্যামের নালিশ করার কথা বললাম। ধরুন কোনো গার্জেন, কোনো বাচ্চা, অন্য কোনো বাচ্চা আপনার বাচ্চাকে ধরুন মেরেছে স্কুলে। আপনি আপনার বাচ্চার মুখে শুধু আপনার বাচ্চার দিকটাই শুনলেন, অন্য বাচ্চার দিকটা আপনি কিন্তু ক্ল্যারিফাই করলেন না। আপনি উল্টো দিকের গার্জেনের কাছে গিয়ে কমপ্লেন করতে চলে গেলেন যে তোমার বাচ্চা আমার বাচ্চাকে এভাবে মেরেছে। এই জিনিসগুলো কি হয় জানেন তো? এই জিনিসগুলো আপনার বাচ্চার মধ্যেই একটা নেগেটিভ এফেক্ট ফেলে। সে দেখছে, আর আপনি যদি এই ঘটনা বারবার করেন, সে দেখছে যে আমার মা তো, আমার দোষটা তো আমার মা দেখছেই না। আমি মানে বাচ্চাটি তো জানে যে সে উল্টো দিকের বাচ্চাটিকে কি করেছে, বা সে স্কুলে কি বদমাইশি করেছে যার জন্য ম্যাম তাকে শাস্তিটা দিয়েছে। আপনি যদি বাচ্চার দোষটা বাচ্চাকে জিজ্ঞাসা না করে উল্টো দিকে যে যার নামে বাচ্চা কমপ্লেন করছে তার কাছে গিয়ে ডাইরেক্ট আপনি কমপ্লেন করতে থাকেন, তাহলে বাচ্চা বুঝেই যাবে মা তো আমার দোষটা দেখেই না। মা তো সবসময় আমি যার নামে কমপ্লেন করছি তার কাছে ডাইরেক্ট চলে যাচ্ছে। এক্ষেত্রে বাচ্চার মধ্যে নিজের ভুল ত্রুটিগুলো দেখার মানসিকতাটা তৈরি হয় না। আর আরো একটা জিনিস বাচ্চার মধ্যে তৈরি হয় না, যেটা হলো ভবিষ্যতে ধরুন আপনার বাচ্চা আরো কোনো বড় জায়গায় গেল, সেক্ষেত্রে সবসময় তো আর আপনি আপনার বাচ্চার পেছন পেছন যেতে পারবেন না, বা সব জায়গায় আপনি গিয়ে কমপ্লেনও করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু নিজের প্রবলেমটাকে নিজে ফেস করতে পারবে না, নিজের প্রবলেমটাকে নিজের সলিউশন বের করতে পারবে না। তখন তার খুব হেল্পলেস লাগবে। সে তখন ভাববে, ইস আমার মা যদি এখানে থাকতো, মা তাহলে ওদের এগেনস্টে এখনই কমপ্লেন করতো, ওদের সাথে ঝগড়াঝাটি করতো, আমাকে বাঁচিয়ে নিত। এই জিনিসটা তো ঠিক নয়। আপনাকে আপনার বাচ্চাকে শেখাতে হবে যে কোনো সিচুয়েশনই আসুক না কেন, বাচ্চা যেন নিজের প্রবলেম নিজে মিটিয়ে নেয়। যেভাবেই হোক না কেন নিজের প্রবলেম নিজে মিটিয়ে নেয়। সেক্ষেত্রে আপনি মাথা গলাবেন না। সেটা যদি এখন খুব বড় ইস্যু হয়ে যায়, যেটাতে আপনার বাচ্চার বিশাল ক্ষতি হয়ে গেছে বা ক্ষতি হয়ে যাচ্ছে, এমন ঘটনা ধরুন ঘটছে, তখন আপনি হয়তো কথা বলতে পারেন। সেটা মাঝে মাঝে। কিন্তু সব ব্যাপারেই যদি আপনি নাক গলান, সেটা কিন্তু ঠিক নয়। তো বন্ধুরা, আজ আমি এই কটা দিক নিয়ে আলোচনা করলাম যে বাবা মায়ের আচরণে কি কি চেঞ্জেস আনা দরকার, যেগুলো আনলে পরে বাচ্চার ভবিষ্যৎ হবে সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক। আশা করি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই আলোচনাটি আপনার অন্যান্য বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আশা করি তারাও উপকৃত হবে। আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে উঠবে।